হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ৭। নাস্তা করা শেষে সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দিতে লাগলাম। রিয়ান ভাইয়া আর সবুজ ভাইয়া নাস্তা খেয়েই বাইরে চলে গেছেন। আবদ্ধ ভাইয়াও চলে গেছেন রুমে। বাকি দিঘি ভাবিকে নিজেদের আড্ডায় আটকে রেখেছি আমরা। বড় চাচি বেশ প্রফুল্ল নিয়ে আমাকে বললেন, দেখেছিস মিরু তোর ভাবিকে? একদম মিষ্টি একটা মেয়ে। এখন শুধু আবদ্ধের মতো আব্রাহামের বিয়েটা তাড়াতাড়ি সেরে যাক, তাহলেই শান্তি। আমি কিছু বললাম না, এতে কি বা বলার আছে আমার? তাই মৃদু হাসলাম। বড় চাচি আবারও বললেন, দিঘিমা তোমার কি খারাপ লাগছে? রুমে যাবে? দিঘি মৃদু স্বরে বলল, না মা, ঠিক আছে আমি। বড় চাচির মুখে স্পষ্ট খুশির আভাব ভেসে উঠল, যেন উনি খুশি হয়েছেন এমন পুত্রবধূ পেয়ে। এদিকে ইয়াসিন ভাইয়া দাঁত কেলিয়ে হেসে বললেন, ভাবি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। দিঘি ইয়াসিন ভাইয়ার দিকে তাকিয়ে বলল, বলো। সাথে সাথে মেহেরুন আমার কানে ফিসফিসিয়ে বলল, দেখিস এই ছেঁড়া এখন উল্টাপাল্টা কিছু বলবে। আমিও ফিসফিসিয়ে বললাম, চুপ থাক, আগে দেখ কি বলে ভাইয়া। ইয়াসিন ভাইয়ার জবাবের আশায় সবাই প্রায় তার দিকে তাকানো। ফুপি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ইয়াসিন ভাইয়ার দিকে, যেন বলছেন আজে বাজে কিছু বললে খবর আছে তোর। ফুপির এই ভয়ঙ্কর ইশারাকে অগ্রাহ্য করে ইয়াসিন ভাইয়া দাঁত কিলিয়ে বললেন, ভাবি আপনার কোনো ছোট বোন আছে? মানে একটু নিজের সেটিং করতাম আর কি। কথাটা শুনে আমি পুরো হা হয়ে গেলাম। নতুন ভাবির সাথে কেউ এমন কথা বলে? বড় চাচি, ফুপি, আম্মু আর ছোট চাচি দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন রান্নাঘরে। এখানে থাকা এখন তাদের পক্ষে সম্ভব না। ইয়াসিন ভাইয়া যতক্ষণ আছে ততক্ষণ তো নাই না। ফুপি যাওয়ার আগে ইয়াসিন ভাইয়ার কান মলে দিয়ে গেছেন, কিন্তু এসবের পরোয়া তো ইয়াসিন ভাইয়া করেই না। জবাবের আশায় এখনও তাকিয়ে আছেন ভাবির দিকে। তাই দিকে মুচকে এসে বলল, তোমার দুর্ভাগ্য, আমার কোনো ছোট বোন নেই। সাথে সাথে ইয়াসিন ভাইয়া সিট বলে শব্দ করে উঠলেন। মেহরুন হেসে কুটি কুটি হতে হতে বলল, কিরে বলছিলাম না এই ছেঁড়া এমনই। আমিও মৃদু হাসলাম এবার, দিঘিও তাই। এরপর আবারও লেগে গেলাম গল্প করতে। গল্পের মূল বিষয় ছিল দিঘির সম্পর্কে জানা। আমাদের আড্ডা শেষ হতে হতে আকাশে প্রায় সকাল গড়িয়ে দুপুর নেমে এলো। তাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম আমরা। দিঘিও রুমে ফ্রেশ হতে গিয়ে দেখলো আবদ্ধ সোফায় বসে বসে কাজ করছে। দেখে মনে হচ্ছে গোসল করে এই মাত্র। সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল দিঘি। না সে কথা বলবে, না আবদ্ধের সাথে দেখবে, না তাকে। আবদ্ধের সাথে অভিমান করেছে সে, পাহাড় সমান অভিমান। কোনো কিছু না বলে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় দিঘি। আবদ্ধ এত পাত্তা দেয় না সেদিকে, কিন্তু ওয়াশরুম থেকে এসে কিছু না বলেই দিঘি যখন রুমে থেকে বের হয়ে যায় তখন নিষ্পলক সেদিকে তাকিয়ে রয় আবদ্ধ। সে ভেবেছিল দিঘি তার সাথে কথা বলবে, কিন্তু না, হয়তো সকালের জন্য তার সাথে রাগ করেছে দিঘি। ভাবতে দীর্ঘশ্বাস ফেলল আবদ্ধ। আবারও কাজে মনোযোগী হবে ঠিক তখনই মেহরুন রুমে এসে বলল, ভাইয়া নিচে আসো, খাবার খেতে ডাকছে সবাই। আবদ্ধ ছোট্ট করে জবাব দিল, যা আসছি। মেহরুন চলে গেল। পরপরই সব গুছিয়ে আবদ্ধ চলে গেল নিচে। দুপুরে খাবার খেয়ে মাত্রই রুমে ঢুকেছে দিঘি, তবে রুমের কথাও আবদ্ধকে দেখতে পেল না সে। খাবার খাওয়ার শেষে দিঘি যখন তার শাশুড়ি মার কাজে সাহায্য করছিল তখন আর চোখে আবদ্ধর দিকে তাকিয়ে দেখেছিল আবদ্ধ নিজের রুমে যাচ্ছে। তাহলে এখন কোথায় সে? ভাবনার মাঝে আবদ্ধকে বারান্দা থেকে রুমে ঢুকতে দেখলো দিঘি। সাথে সাথে কিছু একটা বিড়বিড় করে উঠল সে। সম্ভবত আবদ্ধকে বকছে। আবদ্ধের সাথে কোনোরূপ কথা তো দূরে থাক, তার দিকে একটুও তাকায়নি দিঘি। তাকে পাশ কাটিয়ে সোজা চলে গেছে বারান্দায়। এতে মনক্ষুণ্ণ হলো আবদ্ধ। ভাবছে দিঘির কাছে মাপ চাবে কি চাবে না। পরক্ষণে মনে হলো ভালোই তো হয়েছে, দরকার কি রাগ ভাঙানোর? পরে দেখা যাবে আবদ্ধকে বিরক্ত করার জন্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে দিঘি।
এই ভেবে বারান্দার দিকে আর গেল না আবদ্ধ। ল্যাপটপ নিয়ে সোজা বসে পড়ল সোফায়। এদিকে দিঘি ভেবেছিল আবদ্ধ তার রাগ ভাঙাবে, কিন্তু প্রায় 10-20 মিনিট হয়ে যাচ্ছে আবদ্ধ আসছে না। এবার বিরক্ত লাগছে দিঘি। এভাবে বারান্দায় এমন রোদের মাঝে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? ভ্রুকুচকে রুমের ভেতর কয়েকবার উকি দিল দিঘি। আবদ্ধকে ল্যাপটপে কাজ করতে দেখতেই রাগ যেন মাথার উপর চড়ে বসে তার। দ্রুত আবদ্ধের কাছে গিয়ে তার কোলে বসে পড়ে দিঘি। আবদ্ধকে কোনো সুযোগ না দিয়ে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে শুরু করে আবদ্ধের বুকে। এতে বেশ ভালোভাবে ব্যথা পাচ্ছে আবদ্ধ। এক পর্যায়ে সহ্য করতে না পেরে দিঘির 2 হাতে শক্ত করে ধরে ফেলে। ধমক দিয়ে বলে ওঠে, সমস্যা কি হ্যাঁ? আমাকে মারছো কেন? আমার ঘুষি খেলে বাঁচবে তুমি? ভয় লাগে না তোমার এসব করতে? দিঘি কেঁদে দিল এবার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো আবদ্ধ। আর একবার ধমক দিবে তার আগেই দিঘি কেঁদে কেঁদে নাক টেনে বলে উঠল, আপনি পচা, অনেক অনেক পচা। আমি আপনার সঙ্গে রাগ করেছি দেখেও আমার রাগ ভাঙানোর চেষ্টা করেননি আপনি। একবার কথা বলার চেষ্টাও করেননি। আপনি সত্যি একটা বাজে লোক। পচা পচা পচা। আবদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, শান্ত স্বরে বলল, আমি পচা না তুমি? নিজের বরকে কেউ এভাবে মারে? তার উপর তোমার হাতের নখ এত বড় কেন? যেভাবে খামচে ধরেছিলে আর একটু হলে তো। এবার লজ্জা পেল দেখি। লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে তার। তবুও মিনমিনিয়ে নাক টেনে বলল, সরি। আবদ্ধ মুচকি এসে বলল, ইটস ওকে, এখন সরো, আমি কাজ করব। দিঘি সরল না। আবদ্ধ ভ্রুকুচকে আবারও বলল, কি হলো? দিঘি দাঁত খেলিয়ে বলল, সরব না, এখন কোনো কাজ হবে না। আপনি আর আমি গল্প করব বসে বসে। দিঘির কথায় আবদ্ধের বাম হাত আপনা আপনি চলে গেল মাথায়। মৃদু স্বরে চেঁচিয়ে উঠল সে, ঠিক এই কারণে আমি তোমার রাগ ভাঙাতে চাইনি। আল্লাহ, এ মেয়ের থেকে রক্ষা করো আমাকে প্লিজ। দিঘি খিলখিল করে হেসে উঠল, যেন আবদ্ধের এমন কথা পৃথিবীর সবচেয়ে হাস্যকর কথার মধ্যে একটি। আবদ্ধ দিঘির হাসি মাখা মুখ দেখে ভাবল, কে বলবে এই মেয়ে একটু আগেও কাঁদছিল, দেখো কীভাবে খিলখিল করে হাসছে। বিকেলে ঘুম থেকে উঠে বাগানের দিকে চলে গেলাম আমি। কিছুক্ষণ ফুলগুলো ছুঁয়ে দেখে পাশের একটি বেঞ্চে বসে পড়লাম। আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেতে পাশ ফিরে তাকালাম আমি। সাথে সাথে চমকে উঠলাম, কেননা আমার পাশে রিয়ান বসে আছেন। তার দৃষ্টি বরাবর সামনে। সরু দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থেকেই উনি বলে উঠলেন, একা একা কী করছো মিস? জিনবোধ কিছু ধরেছে নাকি? ব্রুকুসকে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, মানে? রিয়ান বাঁকা এসে বললেন, ঘুম কাতুরে মিস, তুমি কি কানেও কম শোনো নাকি? এহেন কথায় রেগে গেলাম আমি। কি পেয়েছেন কি উনি আমাকে? যখন তখন খালি অপমান করেন আমাকে। তার এসব কাজ মোটেও পছন্দ নয় আমার। বেশ রাগ নিয়ে তাকে বললাম, আপনার কি আর কোনো কাজ নেই? সব সময় আমাকে অপমান করার জন্য হাজির হয়ে যান কেন? নম্রভাবে 2-4টে কথাও তো বলতে পারেন। রিয়ান বুরুকুসকে আমার দিকে তাকালেন, বলে উঠলেন, আমি কখন অপমান করলাম মিস? তুমিই তো আমি বলার পরও মানে করছিলে। এটাকে তো নিশ্চয়ই কালাই বলে। আই থিঙ্ক কালা শব্দটা ঠিক পছন্দ হয়নি তোমার। নেভার মাইন্ড, আমি তোমাকে ইংরেজিতে ডিপ বলে ডাকবো। নাও হ্যাপি? সহ্যের সীমা যেন শেষ হয়ে যাচ্ছে আমার। তবু নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বললাম, আমি কালা হলে আপনি মিস্টার মুডি কিং। হ্যাঁ, আমি মুডি কিং, লাইক রিয়ালি মিস। বলে উনি ঘাড় কাত করে তাকালেন আমার দিকে। তার তীক্ষ্ণ চাহনা দেখে কয়েকটা ঢোক গেলাম আমি। কি থেকে কি বলে ফেলেছি সেটাই মাথায় ঢুকছেন আমার। উনি আমাকে এভাবে দেখে বাঁকা হাসতেন। তারপর পরপরই শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তুমি এখনও পাল্টাওনি মিস। আগেও ভয় পেতে আমাকে এখনও পাও। আচ্ছা, আমি কি ডাইনোসরের মতো দেখতে, নাকি আমার চেহারা ভয়ঙ্কর? না, দুটোর একটাও না। আমার মনে হয় আমি অতটাও খারাপ দেখতে না। সো
আমি মাটির দিকে স্থির চেয়ে রইলাম, কণ্ঠস্বর যেন রোদ হয়ে আসছে। কোনো মতে ঢোক গিলে বললাম, জানি না আমি। উনি তার ছেলের সাথে হেসে বললেন, তুমি জানোটা কি মিস? যাই হোক, আমার ক্ষুধা লেগেছে। টেবিলের দিকে যাচ্ছি আমি, তুমিও আসো, আমাকে খাবার সার্ভ করে দেবে। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। আমি কেন তাকে খাবার সার্ভ করে দেব? জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে কিছু বলল, তার আগে উনি উঠে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে বললেন, এক কথা দুবার বলতে পছন্দ করি না আমি, তাই তাড়াতাড়ি আসবে মেয়ে। বলে উনি চলে গেলেন। আর আমি বিস্ময় নিয়ে ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। মাত্র চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে